গাছ কাটতে গিয়ে মৃত্যু, বিদ্যুতের তার জড়িয়ে দমকল কর্মীর মৃত্যু হয়। সিএসসির উপরে পড়ে থাকা তারে, সিএসসির উপরে পড়ে থাকা গাছ, সেই গাছের সঙ্গে সিএসসির তার, যে তার গাছের সঙ্গে ছিল। লিলুয়া ফায়ার স্টেশনের সামনের ঘটনা। দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দেবাশিস, ঠিক কি হয়েছিল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, ঘটনাস্থলে ছিলেন বালি যে ফায়ার ব্রিগেডের যে অফিসার, তিনি তার সঙ্গে আমরা যে কথা বলেছিলাম, রামকৃষ্ণ সিনহা, তিনি যেটা জানিয়েছিলেন, এই সুকান্ত সিংহ রায় তাদের পুরনো সঙ্গী, 4 বছর ধরে তিনি এখানে রয়েছেন এই বালি ফায়ার স্টেশনে। বালি বাজার এলাকায় এখানে একটি গাছ, সেটি কিন্তু সিএসসির যে বিদ্যুতের তার, ওভারহেডের তার, সেই তারের উপরে পড়েছিল। সেটা নিয়ে মানুষের দিনের পর দিন বিক্ষোভ ছিল এবং আজকে সেই গাছটি কাটতে যায় এবং সিএসসি কর্মীদের তাদের সঙ্গে নিয়ে যাওয়া হয় এবং সিএসসি কর্মীরা লাইন কাট করে এবং তারপর তাদেরই মই নিয়ে সেখানে ওপরে ওঠেন দমকল কর্মী সুকান্ত সিংহ রায়। এবং সেখানে তিনি যখন ওপরে উঠে লাইট পোস্টে হাত দেন, সেই সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয় এবং তার হাত থেকে যে কুড়ুল ছিল, কুড়ুলটি পড়ে যায়। পড়ে গিয়ে রামকৃষ্ণ সিনহা তার পায়ের ওপর পড়ে, তার পায়ে ক্ষত হয়। তখন বুঝতে পারে যে কিন্তু সুকান্ত কোনো রকম সমস্যায় রয়েছে। তখনই ইতিমধ্যে কিন্তু সিএসসি কর্মীরা দ্রুত সেই বিদ্যুৎ আবার কাট করে এবং তারপর তাকে সেই মই থেকে নামানো হয়। বারবার করে অভিযোগ উঠছিল এই বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তাদেরকে বিদ্যুৎ কাট করতে বলা হলেও তারা বিদ্যুৎ কাটের কথা জানালেও সেটা কিন্তু আদৌ কাট করা হয়নি এবং তার জেরেই সেই সুকান্ত বিদ্যুৎপৃষ্ট হয় এবং তারপর তাকে প্রথমে জয়সওয়াল, পরবর্তীকালে হাওড়া হাসপাতালে নিয়ে এলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরে এই সিএসসির বিরুদ্ধে দমকলের তরফ থেকে দমকলের ডিজি জগমোহন তিনি আসেন এবং বেলুড় থানায় এই বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে, বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই সেই সময় কর্তব্যরত বিদ্যুৎ সংস্থার 3 কর্মীকে গ্রেপ্তার করেছে বেলুড় থানার পুলিশ। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে যে সুকান্ত সিংহ রায়, তার ময়নাতদন্ত হয় এবং ময়নাতদন্তের পর বেলুড় যে ফায়ার ব্রিগেডের অফিস রয়েছে সেই দপ্তরে তাকে গার্ড অফ অনার দেন। দমকল মন্ত্রী সেখানে তিনি আসেন, তিনি মালা দেন। তার বাবাকেও তাকে আশ্বস্ত দেন এবং রাজ্য সরকারের তরফ থেকে তাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, তার পরিবারের একজনের চাকরিরও আশ্বাস দেওয়া হয়েছে। এরপরেই তার দেহ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে বারবার করে যে অভিযোগ উঠছিল আমফানের পরে সিএসসির কাজের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, সেই অভিযোগ আরো একবার উঠলো এই দমকল কর্মীর মৃত্যুর ঘটনা, যে ঘটনায় 3 জন সিএসসি কর্মী গ্রেপ্তার হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলেছেন? সুকান্ত আমাদের ফায়ার ব্রিগেডেরই একজন অফিসার, বেচারা কাজ করতে উপরে উঠেছিল, কিন্তু সিএসসির একটু মিসলিডিং ছিল ইনফরমেশন। বলেছিল যে ওখানে কারেন্ট নেই, আপনারা উঠতে পারেন, কিন্তু কারেন্ট যখন সে উঠলো তখন সে কারেন্ট খেয়েই মারা গেল। অর্থাৎ নেগলিজেন্স ইজ অলসো এ ক্রাইম এবং ছেলেটি মারা গেছে। খুবই স্যাড এবং আমাদের শোক জানাবার কোনো ভাষা নেই। ফায়ার ব্রিগেডের কর্মীরাও অবিরাম পরিশ্রম করে যাচ্ছে ডিজাস্টারের সাথে থেকে। আমি পুলিশকে যেটা বলবো যে ইমিডিয়েট, যার এই নেগলিজেন্সের জন্য এই ছেলেটি মারা গেছে সুকান্ত, এবং ইটস এ ক্রিমিনাল অফেন্স, সুতরাং ইটস এ ক্রাইম এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি এবং তার পরিবার পরিজনকে সমবেদনা জানাবার আমার কোনো ভাষা নেই। ইতিমধ্যে দমকল কর্মীর মৃত্যুতে 3 জন সিএসসি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দমকল অফিসে, ফায়ার ব্রিগেড অফিসে যেখানে তার দেহ শায়িত রাখা রয়েছে ওই দমকল কর্মীর, সেখানে গিয়েছিলেন মন্ত্রী সুজিত বসু। আমরা অলরেডি এফআইআর করেছি, 304-এ মামলা হয়েছে। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে আমরা মামলা করেছি সিএসসির বিরুদ্ধে। পুরোটাই সিএসসির গাফিলতি ছিল। সিএসসির লোক বলে যে লাইনটা অফ হয়ে গেছে, তারপর আমাদের লোক কাজ করতে উঠেছে। কাজ করতে উঠতে গিয়ে তরতাজা একটা ছেলের নাম হচ্ছে সুকান্ত, আমাদের এখানকার এএফপি, সেই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে মারা যায়। আমফানের ঝাপটায় তছনছ দক্ষিণবঙ্গের অসংখ্য পোলট্রি ফার্ম। একাধিক মুরগি খামারের চাল উড়ে গেছে। লন্ডভন্ড খামারের মুরগি আর বেঁচে নেই। কিভাবে ফের ব্যবসা গোছানো যাবে জানা নেই। খানিকটা ধাতস্থ হয়ে এখন ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন ফার্ম মালিকরা। সর্বনাশা আমফান, তুমুল ঝড়ে লন্ডভন্ড দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে
একের পর এক পোল্ট্রি ফার্ম। ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণ 24 পরগনার অধিকাংশ খামারের চাল উড়ে গেছে, মরে গেছে খামারের অধিকাংশ মুরগি। পোল্ট্রি ব্যবসা লাটে ওঠার উপক্রম। ছোট বড় মিলিয়ে কারো ইন্টিগ্রেশন, কারো কোম্পানি আছে, 12খানা কোম্পানি আছে। হ্যাভক চাষ মিনিমাম 1 লক্ষ লোক এর উপর নির্ভরশীল, মানে 100 কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে। একই ছবি উত্তর 24 পরগনাতেও। জেলায় 30,000-এরও বেশি মুরগি খামার। আমফান বিপর্যয়ে তা 70% নষ্ট হয়ে গেছে। আমাদের আশেপাশে কয়েকশো ফার্ম আছে এলাকাতে, তো কয়েক হাজার কি লক্ষ বললে হয়তো ভুল হবে না, এরকম মুরগি মারা গেছে। হুগলির অধিকাংশ পোল্ট্রি ফার্ম বয়ে বেড়াচ্ছে তাণ্ডবের চিহ্ন। হরিপাল, সিঙ্গুর, নসিবপুর, পোলবায় বেশিরভাগ খামারের টিনের চাল উড়ে গিয়েছে। ঝড় বৃষ্টিতে মারা গেছে হাজার হাজার মুরগি। আমফান ঝড়েতে টোটাল একদম উড়ে চলে গেল, এবং এতে বাচ্চা ছিল 2000 মতো, একদম ছোটো বাচ্চা তোলা হয়েছিল, 7-8 দিন হলো। তারা তো ঝড় সহ্য করতেই পারলো না, টোটাল মারা গেল। আমফানের তাণ্ডবে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে নদিয়ার অধিকাংশ পোল্ট্রি ফার্ম। জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের হিসেব বলছে, নদিয়ায় 500 থেকে 700 মুরগির মৃত্যু হয়েছে, আর তার প্রভাব গিয়ে পড়েছে মুরগির বাজারে। আমার ফার্মে 1500 পাখি ছিল, তার মধ্যে প্রায় হাফ মরে গেছে। ঘরের চাল উড়ে গেছে ঝড়ে। সিমেন্টের পিলার ছিল, পিলারের গোড়াগুলো ভেঙে গেছে। আমফানের জেরে ব্যাপক ক্ষতির মুখে হাওড়ার পোল্ট্রি ব্যবসায়ীরাও। ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পড়েছে বাজারে। প্রয়োজনের তুলনায় যোগান কম থাকায় এক ধাক্কায় অনেকটাই দাম বেড়েছে মুরগির মাংসের। নিউজ 18 বাংলা। আমফান চলে গেছে, কিন্তু ভিত নড়িয়ে দিয়ে গিয়েছে। টের পাননি শাকিলা। মঙ্গলবার যখন হুড়মুড়িয়ে আসতো বাড়িটাই চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল, তখন গলসির শাকিলা শেখ বুঝেছিলেন ঘূর্ণিঝড় আসলে ভেঙে দিয়ে গেছে জীবনের ভিতটাই। একটু একটু করে গুছিয়ে তোলা সংসার আমফানের ধাক্কায় বেসামাল। স্বামীর মৃত্যুর পর দোতলা মাটির বাড়িটা তিল তিল করে তৈরি করেছিলেন পূর্ব বর্ধমানের খেতুড়া গ্রামের বাসিন্দা শাকিলা শেখ। 2 ছেলে, ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে। লকডাউনে সেখানেই আটকে। বুধবার আমফান যখন তছনছ করে দিচ্ছিল চারপাশের চেনা পৃথিবীটাকে, তখনও শাকিলা বোঝেননি কি সর্বনাশ হয়ে গিয়েছে। বুঝলেন মঙ্গলবার, যখন চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সাধের বাড়ি। খুব লড়ালড়ি হলো, একই ঘরটা লড়বড় হয়েছিল, মাটির ঘর। হ্যাঁ, দিয়ে তারপরে আজকে একটু ঝড় করতে পারে ঘরটা, ওর মালগুলো বার করছিল, এই মাত্র বার করতে আরম্ভ করলে তারপরে ঘরটা ধরম করে হঠাৎ দেখছি না ঘরটা পড়ে গেল। বাড়ির নিচে চাপা পড়ে যায় যাবতীয় গেরস্থালি, চাপা পড়ে যায় সাইকেল, প্রতিবেশীদের 2টি বাইক। অল্পের জন্য প্রাণে বাঁচেন শাকিলা। আমি তখন থেকে আমি বলছি ঘরটা আমার ভেঙে পড়ে যাবে, আমি ছুটে বেড়াচ্ছি মালগুলো বার করার জন্য। হঠাৎ করে আজ সকালবেলা আমি কোথাও কেউ পাচ্ছি না, আর আমি বাইরে বেরিয়ে বা যাচ্ছি, তখন হঠাৎ করে আমার বাড়িটা ভেঙে মাস হয়ে গেল। থাকতেও পাবো না, সরকার না যদি ঘর দেয় কি করবো, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তখনই উপড়ে ফেলেনি, কিন্তু ভিতটা দুর্বল করে দিয়ে গিয়েছিল ঝড়। তারপর 6 দিনের আপ্রাণ লড়াই, শেষে হার। মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ স্বপ্ন। ভাঙা বাড়ির অন্দরে এখন জীবন হাতড়ে বেড়াচ্ছেন শাকিলা। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। জলের তলায় জমি, নষ্ট কয়েকশো কোটি টাকার ফসল। আমফানের ঝড়ের পর দিশেহারা পূর্ব বর্ধমানের কৃষকরা ঝড় ঝাপটা সামলে ফের ঘুরে দাঁড়ানোর লড়াই। যে বড় যত্নে বড় নিয়মে বেড়ে ওঠা পান পাতা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। নোনা জল ঢুকে নষ্ট কাকদ্বীপ পাথর প্রতিমার পান চাষ। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জীবিকার শিকড় ধরে টান মেরেছে। আমফান রিয়াদ করেনি পান বরজকেও। কাকদ্বীপ পাথর প্রতিমা সহ দক্ষিণ 24 পরগনার বহু জায়গায় বিপর্যস্ত পান চাষ। সূর্যের তেজ থেকে বাঁচতে পাটকাঠির বরজে বেড়ে ওঠে পান পাতা। ভয়ঙ্কর আমফান তছনছ করে দিয়ে গেছে একের পর এক বরজ। কাকদ্বীপ পাথর প্রতিমার ভবানীপুর, হরিরামপুর মতো গ্রামগুলোয় পানের বরজই ভরসা। এখানকার মানুষ দীর্ঘ সময় ধরে
পানের বরজ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে। আমফানের ফলে এই সব পানের বরজে নোনা জল ঢুকে যাওয়ায় এখন তাদের জীবিকা এবং জীবন দুটোই সংশয়ের মধ্যে। সাধারণত চাষের জমিতে উঁচু করে তৈরি খামারে পান গাছের চারা লাগিয়ে পাটকাঠি দিয়ে ঘিরে দেওয়া হয়। আমফানের দাপটে বরজ ভেঙে এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে পান পাতা। নোনা জলে লন্ডভন্ড পান পাতা। বৃষ্টি না হলে নতুন করে পান চাষ হওয়া সম্ভবই না। নোনা জল ঢুকে মানে চাষে একদম চাষ হতে যায়নি, আবার তার জন্য প্রচুর ক্ষয়ক্ষতির জন্য করতে হয়, জন্য মিষ্টি জলের অপেক্ষায় থাকতে হয়। না মিষ্টি জল এলে তো চাষবাস একদম হচ্ছে না। তবু ক্ষতির পাহাড় যত জমছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা ততই মরিয়া হচ্ছে। পাথর প্রতিমা থেকে ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে পারাদীপ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। এক জীবন, নাম সুন্দরবন। তার বুক ছিঁড়ে বয়ে চলা এক নদী, নাম চিনাই। চিনাইয়ের পাড়ে এক দ্বীপ, নাম মৌসুনী। আমফানের ঝাপটায় তছনত হয়ে যাওয়া মৌসুনী। ভয়ঙ্কর ঝড়ের পর প্রথম মৌসুনীর খবর নিল কোনো সংবাদ মাধ্যম। গ্রাউন্ড জিরোয় পৌঁছে সব হারানো যন্ত্রণা দেখল, শুনল নিউজ 18 বাংলা। আমি চাঁদেরই সম্পান যদি পাই, সাত সাগরে পাড়ি দিয়া তরে নিয়া যায়। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। মৌসুনী দ্বীপের ঠিক কি অবস্থা তা বোঝার জন্য চিনাই নদী, যার জলের স্রোত অত্যন্ত বেশি, এই মুহূর্তে সেই কান্ট্রি বোটে করেই আমরা রওনা দিচ্ছি ওই মৌসুনী দ্বীপে। গামছার নিশান দেখে জল পেরিয়ে ডাঙা। কোথায় ডাঙা? নৌকা থেকে নেমে হেঁটে যেতেই ভুল ভাঙে। ঘাট পেরিয়ে জোত, জোত পেরিয়ে ক্ষেত, থমথম করছে কালো ঘোলা জল। জীবন ছিল নদীর মতো, নদী এখন জীবন জুড়ে। সেচবাঁধের কাদামাটি ভাসিয়ে উপচে আসা নোনা জলে ভাসান গেছে যাবতীয় খড়কুটো। খাবার জলটুকুর জন্য মাথা কুটে মরছে মৌসুমী। পুকুরের জল এমনিতে বাসনপত্র মাজা হয়, কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। পাখির চোখে দেখলে চোখে পড়বে, টিকে আছে কুড়ে ঘরের কঙ্কাল। টিনের চাল উড়ে গেছে দূরে, চোখে পড়বে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা গাছেদের মৃতদেহ। উপড়ে থাকা বিদ্যুতের খুঁটি, দেখতে দেখতে শুনতে পাবেন সব হারানোর যন্ত্রণা। গরু বাছুর সব এখানে ছেড়ে দিয়ে পালিয়ে গেছিলাম। 3 দিন পরে যখন এসে দেখি ঘর দরের এই অবস্থা, দেয়াল টেয়াল পড়ে গেছে, গাছপালা ভেঙে। শুনতে শুনতে আবার দেখতে পাবেন জল সরিয়ে বেরিয়ে পড়েছে নরম কাদা। কাদার উপর পথ ধরে হেঁটে আসছে 2-3টে মূর্তি মানুষের। ঝড়ের মুখে বুক পেতে দেওয়া মানুষ ঘর বাঁধছে আবার। ভেঙে পড়া বাড়ির পাশে নিজেদের আশ্রয়স্থল তৈরি করার জন্য নিজেরাই কোমর বেঁধে নেমে পড়েছেন। আর এটাই হচ্ছে মৌসুনী দ্বীপের আসল আত্মবিশ্বাস। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মৌসুনী দ্বীপ। আমফানে মহিষাদল রাজবাড়ির ক্ষতি হয়ে গিয়েছে মারাত্মক। ঝড়ে ভেঙেছে রাজার মূর্তি, মাথা পড়েছে খসে।
রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়েছিলেন রাজা। রাজার মতো কোথাকার এক আমফান ঝড় এলো, রাজবাড়ির মাথায় আকাশ ভেঙে পড়ল। ঝড়ের দাপটে রাজার এখন এই হাল। রাজা সতীপ্রসাদ গর্গের মূর্তি ভেঙে গেছে, ভেঙেছে মাথা। মহিষাদলের রাজা সতীপ্রসাদ গর্গ। প্রজাবৎসল রাজার গুণকীর্তন মুখে মুখে। সঙ্গীত প্রেমী রাজার কথা ভোলেনি মহিষাদল। সেই রাজার গর্দানে এবার ঝড়ের কোপ। মেনে নিতে পারছে না রাজ পরিবার। তিনি মারা গেছেন 1926 সালে, সেই সময় তৈরি হয়েছে। কিন্তু এটা আমাদের খুব খারাপ লেগেছে, এটা ব্যাপারটা খুব কষ্ট হচ্ছে। ওটা ব্যাপারটা এরকম কোনোদিন হয়নি। মন ভালো নেই প্রজাদেরও। মহিষাদলের ইতিহাস যারা মানুষজন বলছেন, ই কেমন অলক্ষণে কাণ্ড। নাবালক অবস্থাতেই ইনি রাজ্যভার পান। তখন ইনার বয়স 21 বছর হয়নি বলে ব্রিটিশ গভর্নমেন্ট কোর্ট অফ ওয়ার্ডে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু বর্ধমান বিভাগীয় কমিশনার এই সতীশ প্রসাদের প্রতিভা বা অত অল্প বয়সে ম্যাচুরিটি লক্ষ্য করে তাকে রাজ্যভার দিয়ে যান এবং 1903 সালে 21 বছর পূর্তির পর রাজ্যাভিষেক। হাতিশালে হাতি নেই, রাজত্ব সময় স্রোতে ভেসে গেছে। তবুও রাজ পরিবারের মান সম্মান তো আছে। ঝড়ের সঙ্গে এঁটে উঠতে না পেরে রাজবাড়ির বাগানে গাছ পড়েছে দেদার। তা বলে রাজার মাথা পড়বে খসে? রাজা সতীপ্রসাদ তো আর 19 নন। তাই সতীপ্রসাদের মূর্তির ভাঙা মাথা এখন রাজবাড়ির অন্তর্মহলে রাখা। সময় সুযোগ করে মিস্ত্রি ডেকে জোড়া লাগানো হবে মূর্তি। মহিষাদল থেকে ক্যামেরায় প্রদীপ কুমারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।